আজকে স্টার্ট হবে রোধের, যেটা আমরা পড়ছিলাম রোধ সম্পর্কে, সেই রোধটা আমরা কন্টিনিউ করবো। আমি তোমাদের বই দেখিয়ে দিচ্ছি, বই থেকে কোথা থেকে করাবো। দেখো, এই ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ, এই পার্টটা ড্রপ করে এখান থেকে শুরু করব, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক। এখান থেকে পরপর দেখতে থাকবে, পরপর কোশ্চেনগুলো পাবে। তো এখানে কি আছে মূলত? এখানে রয়েছে রোধের বিভিন্ন বিষয়ের ওপর নির্ভরশীলতা, মানে রোধ কি কি বিষয়ের ওপর নির্ভর করে সেইটা এখানে রয়েছে। তো সেইগুলো আমাদের পয়েন্ট ওয়াইজ এক করে জানতে হবে। নাম্বার ওয়ান, যে পয়েন্ট এখানে সব থেকে ইম্পর্টেন্ট, সেটা মানে প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে উপাদান। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে উপাদান। তো এর আন্ডারে ফার্স্ট পয়েন্ট উপাদান, অর্থাৎ পরিবাহী কি উপাদানে তৈরি, এটা কিন্তু মূলত প্রথম ম্যাটার করে। মানে ধরো একটা পরিবাহী, সেটা তামার হতে পারে, বা একটা পরিবাহী সেটা লোহার হতে পারে, বা জিঙ্কের হতে পারে, রূপোর হতে পারে। তো এই যে উপাদান, মানে তামা হলে তার একরকম রোধ হবে, লোহা হলে তার একরকম রেজিস্ট্যান্স আসবে, বা অ্যালুমিনিয়াম হলে তার আর একরকম রেজিস্ট্যান্স আসবে। অর্থাৎ রেজিস্ট্যান্স বা রোধ মূলত উপাদান বা ম্যাটেরিয়ালের ওপর প্রথমত ডিপেন্ড করে, ঠিক আছে না? তো ফার্স্ট পয়েন্ট, যদি অন্যান্য জিনিস অপরিবর্তিত থাকে, মানে উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এইগুলো যদি কোনো রকম চেঞ্জ না হয়, তাহলে রোধ প্রথমত যার উপর নির্ভরশীল সেটা হচ্ছে উপাদান, যেটা ধরো তামার ক্ষেত্রে একরকম, লোহার ক্ষেত্রে আর একরকম। নেক্সট হচ্ছে উষ্ণতা। তো উষ্ণতা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, উষ্ণতা পয়েন্টটা স্টার করে দেবে। উষ্ণতার উপর রোধ বিভিন্নভাবে নির্ভরশীল, মানে কীরকম? ধরো নাম্বার ওয়ান, যেগুলো সুপরিবাহী। পরিবাহী মানে হচ্ছে ধরো বিভিন্ন রকম ধাতু ও বিভিন্ন রকম সংকর ধাতু যেগুলো রয়েছে, মানে যেগুলো মূলত তড়িতের সুপরিবাহী বলে পরিচিত, মানে যাদের মধ্যে তড়িতের ভালো পরিবহন হয়। এই ধরনের পরিবাহীগুলোর কিন্তু রোধের মানে উষ্ণতার সাথে রোধের সম্পর্ক হচ্ছে এদের কিন্তু সমানুপাতিক। সমানুপাতিক, ঠিক আছে না? এদের উষ্ণতা বাড়লে রোধ বাড়ে, উষ্ণতা কমলে রোধ কমে। আর কিছু অর্ধ পরিবাহী আছে। অর্ধ পরিবাহী মানে হচ্ছে যেগুলো সুপরিবাহী ঠিক বলা যায় না, আবার একেবারে যে পরিবহন করে না তাও নয়, মানে এরা তড়িৎ পরিবহন করে কিন্তু সীমিত বা লিমিটেড পরিমাণে। তো এই ধরনের পরিবাহীকে বলা হয় অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহীর মধ্যে গুরুত্বপূর্ণ যেমন ধরো সিলিকন রয়েছে, কার্বন রয়েছে, কাঁচ রয়েছে, তারপরে ধরো এই ধরনের আরও কয়েক জার্মেনিয়াম রয়েছে। তো এই যে অর্ধপরিবাহীগুলো, এই অর্ধপরিবাহীগুলোর রোধ কিন্তু উষ্ণতার সাথে লিটারালি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে হচ্ছে উষ্ণতা বাড়লে রোধ মানে কমছে, এবং উষ্ণতা কমলে রোধ বাড়ছে, অর্থাৎ উষ্ণতার সাথে এদের ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক রয়েছে। আর আরেক ধরনের পরিবাহী রয়েছে, যেমন ধরো ইনভার। এই পরিবাহীগুলোর মানে ইনভার, এটা একটা সংকর ধাতু। এর এর ধর্মটা হচ্ছে এরা উষ্ণতার সাথে রোধ হচ্ছে অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় মানে উষ্ণতার সাথে এদের রোধ কিন্তু চেঞ্জ হয় না। শুধু ইনভার না, এরকম আরও রয়েছে, ম্যাঙ্গানিন রয়েছে, কনস্ট্যান্টাইন রয়েছে, এদের রোধ কিন্তু উষ্ণতার সাথে অপরিবর্তনীয়। তো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ভালো করে পড়বে, শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। মানে উদাহরণ তুলে কোয়েশ্চেন আসে যে সিলিকন, এরকম একটা উদাহরণ তুলে দিল যে সিলিকনের রোধ উষ্ণতার সাথে কীভাবে পরিবর্তিত হয়, তখন বলতে হবে সিলিকনের রোধ উষ্ণতার সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ উষ্ণতা বাড়লে রোধ কমে, উষ্ণতা কমলে রোধ বাড়ে। তাহলে কোয়েশ্চেন লেখো, পরিবাহীর রোধ উপাদান ও উষ্ণতার ওপর কিভাবে নির্ভরশীল? পরিবাহীর রোধ উপাদান ও উষ্ণতার ওপর কিভাবে নির্ভরশীল? উপাদান ও উষ্ণতার ওপর কিভাবে নির্ভরশীল, ঠিক আছে না? তো ভালো করে জায়গাগুলো দেখে মানে পড়ে নেবে, কোনো প্রবলেম হলে আমাকে ফোন করে বলবে। নেক্সট চলে আসি দৈর্ঘ্য বা লেন্থ। দৈর্ঘ্যের সাথে রোধ কিন্তু প্রপোর্শনাল, মানে কি, ধরো এই একটা তার আর এই একটা তার। তো এই যে তারের মধ্যে যে 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 ইলেকট্রিক ফ্লো হচ্ছে, তড়িৎ বা ফ্লো হচ্ছে,
এই তারটার কিন্তু যেহেতু এই তারের মধ্য দিয়ে তড়িৎ কম পথ যাচ্ছে, কারণ তারটা ছোট, তার জন্য এই তারটার কিন্তু রোধ কম। আর এই তারটার মধ্যে যেহেতু তড়িতের অনেক বেশি পথ ফ্লো হতে হচ্ছে, অনেক বড় তারটা, তাই এই তারের কিন্তু রোধ বেশি। অর্থাৎ রোধ কিন্তু দৈর্ঘ্যের সাথে প্রপোর্শনাল সম্পর্কিত, মানে সমানুপাতিক, এর লেন্থের সাথে প্রপোর্শনাল। কারণ দৈর্ঘ্য যত বাড়বে রোধ তত বাড়বে, এবং দৈর্ঘ্য যত কমবে রোধ তত কমে যাবে। তো এইভাবে রোধ কিন্তু দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক। তাহলে আর প্রপোর্শনাল টু এল। আর একইভাবে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে হচ্ছে মানে তারটা কতটা মোটা, মানে প্রস্থচ্ছেদ মানে বেসিক্যালি ধরো এইটা তো তারটা যদি একটু বড় করে দেখা হয় তাহলে তারটা এরকম চোঙের মতো। তাহলে এই যে তারটার এই যে মাথাগুলো এগুলো কি গোল, যদি একটা স্লাইস মাঝখান দিয়ে একটা টুকরো কেটে নেওয়া হয় সেটাও একটা গোল হবে। অর্থাৎ এই যে এইগুলো হচ্ছে প্রস্থচ্ছেদ বলা হয়। প্রস্থচ্ছেদ মানে বেসিক্যালি বৃত্তের ক্ষেত্রফল বোঝায়। তো এই প্রস্থচ্ছেদ যত বেশি হবে রোধ তত কম হবে। প্রস্থচ্ছেদ বেশি মানে তারটা আরও মোটা হবে, এই তারটার প্রস্থচ্ছেদ বেশি, আর এই তারটার প্রস্থচ্ছেদ কম। প্রস্থচ্ছেদ যত বেশি রোধ তত কম, মানে তড়িৎটা তত প্রবাহিত হওয়ার জন্য বেশি প্রশস্ত পথ পায়। এই প্রশস্ত পথ পাওয়ার জন্য সেখানে দেখা যায় রোধের মানটা কমে যায়, তড়িৎ কিন্তু আরও ভালোভাবে ফ্লো হতে পারে। এই জন্য দেখা যায় প্রস্থচ্ছেদ বেশি হলে কিন্তু রোধ কমে যায়, আর প্রস্থচ্ছেদ কম হলে রোধ বেড়ে যায়। অর্থাৎ প্রস্থচ্ছেদকে আমরা ক্ষেত্রফল বলতে পারি, ইংরেজিতে বলা হয় এরিয়া। এরিয়ার সাথে রোধ কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক সম্পর্কিত, আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক আর প্রপোর্শনাল টু এল, এবং প্রস্থচ্ছেদের সাথে ব্যস্তানুপাতিক আর প্রপোর্শনাল টু 1/a। এবার এই দুটোকে সাম অফ করলে, মানে দুটো ইকুয়েশনকে যদি আমরা মার্চ করে দিই, মানে এটা তো একটা সরল ভেদ, এটা তো একটা ব্যস্ত ভেদ, এই দুটোকে যদি মার্চ করে আমরা একটা যৌগিক ভেদ বানাই তাহলে ব্যাপারটা এরকম হবে, আর প্রপোর্শনাল টু দুটো গুণ হয়ে যাবে L/a। ঠিক আছে না? এখান থেকে যদি একটা ধ্রুবক নিয়ে নেওয়া হয় সমান সমান করে, তাহলে ধ্রুবক নিলে আর সমান সমান একটা ধ্রুবক নিতে হবে। ধ্রুবকটাকে আমরা কে ধরবো না, কারণ এই ধ্রুবকটা একটা বিশেষ গুরুত্ব আছে এবং পরিচয় আছে। এটাকে আমরা রো ধরবো, এটা কিন্তু পি নয়। পি এর মতো দেখতে, কিন্তু লেখা হচ্ছে অন্যরকম হয়। পি লেখা হয় এইভাবে, কিন্তু এটাকে লেখা হয় এইভাবে উল্টো, রো L/a। এই রোটা হচ্ছে বেসিক্যালি ধ্রুবক, কনস্ট্যান্ট। তো এই ইকুয়েশনটা আমরা রোটা নিয়ে একটু পরে জানছি, তার আগে এই ইকুয়েশনটা ভালো করে দেখে নাও। এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইকুয়েশনটা দিয়ে অঙ্ক আসে এবং বিভিন্ন রকম কিন্তু এখান থেকে কিন্তু ইকুয়েশনটা নির্ণয় করতে দেওয়া হয়। তো এটাকে ভালো করে একবার দেখে নেবে, কিছু যদি প্রবলেম হয় তাহলে বলবে। খুব মানে দৈর্ঘ্য এবং প্রস্থের সাথে খুব ভালো করে রিলেশনটা না বুঝলে কিন্তু ইকুয়েশনটা আনাটা মুশকিল। এটাতে অঙ্ক আমরা করব। তো এরপরে দেখো এই ধ্রুবকটা নিয়ে, আচ্ছা তোমরা এখানে ভিডিওটা পজ করে একটু পড়ে নিও ভালো করে, তারপরে পরের পার্টটা দেখবে। তো এই ধ্রুবকটাকে আমরা একটু ভালো করে জানার চেষ্টা করবো যে ধ্রুবকটা বেসিক্যালি কী। তো এই ধ্রুবকটার একটা বিশেষ নাম রয়েছে, এই ধ্রুবকটাকে বলা হয় রোধাঙ্ক। তো এই রোধাঙ্ক সম্পর্কে আমরা একটু জানবো। রোধাঙ্ক বা এর আরেকটা নাম আছে বা আপেক্ষিক রোধ। দেখো রোধাঙ্ক বলা হচ্ছে কারণ এটা একটা ধ্রুবক, এর একটা নির্দিষ্ট ভ্যালু আছে, মান আছে, এবং এটা রোধের ক্ষেত্রে প্রযোজ্য, এই জন্য রোধাঙ্ক বলা হচ্ছে। রোধের ক্ষেত্রে নির্দিষ্ট ডিজিট বা অঙ্ক, এই জন্য রোধাঙ্ক। তো রোধাঙ্কের প্রথমে স্পেসিফিক সংজ্ঞাটা দিতে হবে। সংজ্ঞাটা কীরকম? ধরো আর ইকুয়াল টু রো L/a, এই ইকুয়েশন থেকে যদি রোটাকে সাইডে রেখে মানে বাঁ দিকে রেখে বাকি ইকুয়েশনের অন্যান্য ডিজিটগুলোকে যদি আমরা ডান দিকে নিয়ে নিই, তাহলে ইকুয়েশনটা এরকম দাঁড়াবে, রো ইকুয়াল টু, তো রো ইকুয়াল টু RA/L, তো সরি RA/L। তো এই ইকুয়েশন থেকে আমরা রো এর সংজ্ঞাটাকে ডিফাইন করে বের করে ফেলতে পারবো। কীভাবে করবো দেখো, এই এটা কিন্তু প্রস্থচ্ছেদ আর এলটা কিন্তু দৈর্ঘ্য। যদি যদি দৈর্ঘ্যটা একক হয় আর প্রস্থচ্ছেদটাও যদি একক হয়, তাহলে রো ইকুয়াল টু কী হয়ে যাবে? রো ইকুয়াল টু হয়ে যাবে আর। অর্থাৎ এভাবেই সংজ্ঞাটা দেওয়া হয়। বলা হয় যদি কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ হয়, তবে সেই পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক। আবারও বলছি, একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক।
আর একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদ মানে কিন্তু আমরা একটা ঘনক বলতে পারি। দেখো আর একটা সংজ্ঞাও দেওয়া যায়, সেটাও বলে দিচ্ছি। ঘনক মানে যেমন লুডোর ছক্কা, এরকম একটা এই হচ্ছে একটা ডাইস ঘনক। এই যে ঘনকটা, এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি এক হয়, এটা এক, এটাও এক, সে এক এক একক মানে 1 সেন্টিমিটার হতে পারে, 1 মিটার হতে পারে, এবং এটাও এক, সব যদি এক হয় তাহলে তাকে বলা হয় একক ঘনক। সেটাই কিন্তু আমরা ধরেছি, দেখো দৈর্ঘ্য এক, প্রস্থচ্ছেদ এক, মানে কি সবই এক। তাহলে এভাবেও বলা যায় যে কোনো একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ ওপরের পৃষ্ঠ আর এই একটা নিচের পৃষ্ঠ, দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকেই, এর মধ্যে দিয়ে যদি তড়িৎ ফ্লো হয় তাহলে এর যে রোধটা হবে তাকেই বলা হবে রোধাঙ্ক। তাহলে রোধাঙ্কের ডেফিনেশন দুভাবে দেওয়া যায়। নাম্বার ওয়ান, বলা যায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকেই বলা হয় রোধাঙ্ক। আবার এভাবেও বলা যায় কোনো একক ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধকেই বলা হয় রোধাঙ্ক। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা সংজ্ঞা দিতে পারো, কিন্তু দুটো সংজ্ঞাই তোমাদের মাথায় রাখতে হবে, মুখস্থ রাখতে হবে, কারণ এগুলো কিন্তু কোয়েশ্চেনে আসে শর্ট, মানে শূন্যস্থান ফর্মেট অনেক সময় দিয়ে দেয়, তাই দুটো সংজ্ঞাই কিন্তু পড়তে হবে। আচ্ছা, এককটা বের করে ফেলো। দেখো এককটাও বের করা যায়। যদি সিজিএস ইউনিট আমরা ডিরাইভ করি তাহলে রো ইকুয়াল টু বেসিক্যালি আর এ বাই এল, এদের সিজিএস ইউনিটগুলো আমরা বসিয়ে দেবো। আর এর একক কি? স্ট্যাট ওহম। এ কি? এ হচ্ছে প্রস্থচ্ছেদ, প্রস্থচ্ছেদ মানে ক্ষেত্রফল, আগেই বললাম, যেহেতু সিজিএসে করছি এটা হয়ে যাচ্ছে সেমি স্কোয়ার বা বর্গ সেমি লিখতে পারো, বাই দৈর্ঘ্য মানে আবার একটা সেমি, তাহলে সেমির সাথে সেমি স্কোয়ার কাটলে ওপরে একটা সেমি পড়ে থাকছে, তাহলে এককটা কি হয়ে যাবে? স্ট্যাট ওহম সেমি। তাহলে সিজিএস একক কি? স্ট্যাট ওহম সেমি। আর এসআই একক কি? দেখো এসআই একক রো ইকুয়াল টু, তখন আর এর একক হয়ে যাচ্ছে কিন্তু ওহম, যেহেতু এসআইতে করছি আমরা, আর প্রস্থচ্ছেদ তখন হয়ে যাচ্ছে মিটার স্কোয়ার, বাই দৈর্ঘ্য হয়ে যাচ্ছে মিটার, তাহলে মিটারের সাথে মিটার স্কোয়ার কেটে গেলে মিটার পড়ে থাকছে, তাহলে একক হয়ে যাচ্ছে ওহম মিটার। ভালো করে তোমাদের এককটা দেখতে হবে, কিন্তু এককটার ডেরিভেশনটাও দেখে রাখতে হবে কীভাবে নির্ণয় করতে হয়, কারণ অনেক সময় একক মনে থাকে না, সেক্ষেত্রে নির্ণয় করে নেওয়া যায়। এই নির্ণয় করার পদ্ধতিটা তোমাদের বইতে নেই, যদি তোমরা মাথায় রাখতে পারো তো ভালো, আর যদি না মনে রাখতে পারবে মনে করো তাহলে এটা কিন্তু টুকে নিতে হবে খাতা থেকে। আমার এখান থেকে ভিডিওটা পজ করে নিয়ে আর টুকে নিয়ে তারপর পরের টুকে দেখো, যদি কিছু এখান থেকে কিছু প্রবলেম হলেও বলো সেটা। এবারে দেখো অনেক সময় কোয়েশ্চেন আসে, দেখবে তোমাদের বইতে পাবে যে ধরো বলা হলো, এরকম বলা হয় যে তামার রোধাঙ্ক, তামার রোধাঙ্ক বলা হলো যে 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি। ওহমটা এইভাবে লেখে, আমরা জানি, আগের দিন দেখেছি। ওহম সেমি বলতে কি বোঝো? তাহলে এই রকম যদি কোয়েশ্চেন আসে, দেখো তামার ক্ষেত্রে যদি আসে, রূপোর ক্ষেত্রে যদি আসে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি আসে, যার ক্ষেত্রে আসুক না কেন অ্যান্সার ফরম্যাট একই রকম হবে, পদ্ধতিটা একই রকম হবে। কীভাবে বলবে? যে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, কেন কি না এখানে সেন্টিমিটার রয়েছে দৈর্ঘ্যের একক, এই জন্য বলতে হবে 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো তামার ঘনকের, এটা হচ্ছে তামার ঘনক, তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধ হচ্ছে 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম। আবারও বলছি, 1 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোনো তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী রোধ হলো 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম। এটা যদি রূপোর ক্ষেত্রে হয় তাহলে রূপোর ক্ষেত্রে সব অ্যান্সার করবে, তখন এটা তামার ঘনকের জায়গায় রূপোর ঘনক হয়ে যাবে, আর এই মানটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ফরম্যাটটা একই রকম থাকবে। তাহলে কোয়েশ্চেন লেখো। আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন প্রথম থেকে একটু বলে দিই কি কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন তো লিখেছো যে পরিবাহীর রোধ উষ্ণতা ও উপাদানের ওপর কীভাবে নির্ভরশীল, এটা ফার্স্ট কোয়েশ্চেন ছিল। পরিবাহীর রোধ উষ্ণতা ও উপাদানের ওপর কীভাবে নির্ভরশীল। সেকেন্ড কোয়েশ্চেন লিখবে পরিবাহীর রোধ দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ওপর কীভাবে নির্ভরশীল। পরিবাহীর রোধ দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ওপর কীভাবে নির্ভরশীল। একই সাথে লেখো
এর গাণিতিক রূপ নির্ণয় করো। মানে কিভাবে নির্ভরশীল সেটা লিখবে, এই দুটো কথায় লিখবে, তারপরে ইকুয়েশন দুটো লিখবে, তারপরে টোটাল গাণিতিক রূপটা বের করবে। নেক্সট কোয়েশ্চেন, রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কাকে বলে? রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ কাকে বলে? একই সাথে সিজিএস ও এসআই একক লেখো, একক নির্ণয় করো। দেখো সিজিএস ও এসআই একক নির্ণয় করো। পরের কোয়েশ্চেন, তামার রোধাঙ্ক 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝায়? আবার বলছি, তামার রোধাঙ্ক 1.78 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝায়? তো এই পর্যন্ত তাহলে হলো। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখেছিলাম, দেখো 1/r কে আমরা বলেছিলাম পরিবাহিতা, নিশ্চয়ই মনে আছে যে আগের দিনই ছিল পরিবাহিতা। ঠিক একইভাবে 1/ রোধাঙ্ককে আমরা বলবো পরিবাহিতাঙ্ক। তাহলে 1/r কে বললাম পরিবাহিতা, আর 1/ρ কে বললাম পরিবাহিতাঙ্ক। 1/ρ কে বলা হয় পরিবাহিতাঙ্ক। তো পরিবাহিতাঙ্কের এককটা কিভাবে দেবে? ঠিক একইভাবে যেমন রোধের এককের উল্টো ছিল পরিবাহিতার একক, একইভাবে রোধাঙ্কের এককের অপোজিটটা হবে পরিবাহিতাঙ্কের একক। এই পরিবাহিতাঙ্কের সিজিএস একক হচ্ছে মো সেমি ইনভার্স। এখানে আর স্ট্যাট মো হিসাব লেখা হয় না, ডাইরেক্ট ওহমের উল্টোটাই লেখা হয় মো সেমি ইনভার্স, কারণ এটা উল্টে গেছে, নিচে চলে গেছে। ওহমটা নিচে চলে গেছে, ওপরে উঠে মো হয়ে গেছে, আর সেমিটা নিচে চলে গেছে, ওপরে উঠে সেমি ইনভার্স হয়ে গেছে। আর এসআই একক হচ্ছে মো মিটার ইনভার্স। ঠিক আছে না? তো কোয়েশ্চেন লেখো, পরিবাহিতাঙ্ক কাকে বলে? পরিবাহিতাঙ্ক কাকে বলে? এর সিজিএস ও এসআই একক লেখো। এর সিজিএস ও এসআই একক লেখো। তো কোয়েশ্চেনটা হচ্ছে পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর সিজিএস ও এসআই একক লেখো। নেক্সট আমরা চলে আসছি, আচ্ছা এই পরের পার্টটা তোমাদের মুখস্থ করতে হবে। দেখো এই 3টে পয়েন্ট মুখস্থ করবে। এই যে 3টে পয়েন্ট আছে, আলো, চৌম্বক ক্ষেত্র আর চাপ। মানে আলোর ওপর রোধ কীভাবে নির্ভরশীল? মূলত আলোর ওপর রোধ সেভাবে খুব বেশি পদার্থে নির্ভর করে না। এখানে একটা ধাতু দেওয়া আছে, সেলেনিয়াম। এই সেলেনিয়াম ধাতুর ওপর আলো পড়লে রোধ কমে যায়। দেখা যায় সম্পূর্ণ অন্ধকারে এই সেলেনিয়াম ধাতুর রোধ সব থেকে বেশি হয়, এটা একটু মাথায় রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। নেক্সট চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্রের ওপর রোধ নির্ভর করে বিসমাথ ধাতু। বিসমাথ ধাতুকে কোনো চুম্বক ক্ষেত্রে রেখে যদি সেই চুম্বক ক্ষেত্রের প্রাবল্য বাড়ানো হয়, অর্থাৎ চুম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি করা হয়, তাহলে দেখা যাবে কিন্তু রোধ বেড়ে যাবে। ঠিক আছে না? প্রাবল্য বৃদ্ধি করা মানে শক্তি বৃদ্ধি করা। আর চাপ, চাপ দেখা যায় কার্বন গুঁড়োর ক্ষেত্রে চাপ বাড়ালে রোধ কমে, আর চাপ কমালে রোধ বাড়ে। তো কার্বন গুঁড়োর ক্ষেত্রে চাপের মানে চাপ কীভাবে নির্ভরশীল এটা মাথায় রাখতে হবে। তাহলে কোয়েশ্চেন লেখো, আলো কমা চৌম্বক ক্ষেত্র, আলো কমা চৌম্বক ক্ষেত্র ও চাপের ওপর রোধ কিভাবে নির্ভরশীল? কোয়েশ্চেনটা হচ্ছে আলো কমা চৌম্বক ক্ষেত্র ও চাপের ওপর রোধ কিভাবে নির্ভরশীল। তো এই পর্যন্ত পড়ে নিয়ে এর পরের পয়েন্টটা পড়বার আগে আমরা আর ইকুয়াল টু রো এল বাই এ যে ইকুয়েশনটা ছিল, এটা দিয়ে আমরা কিছু অঙ্ক রয়েছে সেগুলো একটু করে নেওয়ার চেষ্টা করবো আগে। তো দেখো, তো এই কোয়েশ্চেনটাকে দেখে আগে একটু টুকে নেবে। কোয়েশ্চেনটা বলা হয়েছে, একটি পরিবাহীর রোধ 7 ওহম, পরিবাহীর দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.7 মিটার দাড়ি দিয়ে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কত? আরেকবার বলছি, একটি পরিবাহীর রোধ 7 ওহম, পরিবাহীর দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ 0.7 মিটার। তাহলে পরিবাহীর উপাদানের রোধাঙ্ক কত?
এই ভিডিওটাকে পজ করে অঙ্কটা টুকে নিয়ে আগে করে নেবে, দেখবে আগে নিজেদের কত অ্যান্সার আসছে, তারপর আমি সলভ করে দিচ্ছি, সলভটা দেখবে। তো ভিডিওটা পজ করে নিয়ে আগে অঙ্কটা করে নাও কমপ্লিট করে। তো দেখো কীভাবে সলভ করতে হবে। তো কী কী দেওয়া আছে প্রথমে এগুলোকে লিখে নিবে ঠিকঠাক করে। প্রথমে দেওয়া আছে রোধ, দ্যাট ইজ রেজিস্ট্যান্স আর, এটা দেওয়া আছে 7 ওহম, 7 ওহম। আর দৈর্ঘ্য এল, এটা হচ্ছে 14 মিটার, ঠিক আছে না? এখানে একটা প্রবলেম আছে, এই অঙ্কটায় কিন্তু মানে ফর্মুলাটা আর ইকুয়াল টু রো এল বাই এ, মানে এ দরকার, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দরকার, এখানে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল না দিয়ে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। তো লিখে নিই আগে, প্রস্থচ্ছেদের ব্যাসার্ধটা হচ্ছে, যেটা কিনা আমরা আর দ্বারা ডিনোট করব, ছোট হাতের, বড় হাতের আরটা রোধ আর ছোট হাতের আরটা ব্যাসার্ধ দিয়ে ডিনোট করব। এটা হচ্ছে 0.7 মিটার রয়েছে। এবার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ বলতে কি বোঝাচ্ছে, মানে ধরো এইটা হচ্ছে তারটাকে মোটা করে আমরা দেখছি, তাহলে এর যে মাথাগুলো বা এর যে মানে পেরিফেরিটা, এটা কি গোলাকার, মানে বেসিক্যালি এটাকে যদি আমরা সামনাসামনি দেখি তাহলে গোলটা এরকম দেখতে লাগবে। মানে ধরো পেনটা যদি একটা তার হয়, তাহলে পেনটার এই মাথাটা হচ্ছে একটা তোমার প্রস্থচ্ছেদ, তো প্রস্থচ্ছেদটা কি গোল, তো এরকম একটা গোল। আমাদের দরকার এই গোলটার ক্ষেত্রফল, মানে যেটা এ বলা হচ্ছে, কিন্তু দেওয়া আছে এই গোলটার ব্যাসার্ধ, এইটা দেওয়া আছে, এটা হচ্ছে 0.7 মিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি ক্ষেত্রফল বের করতে হয়, তো বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার। পরিমিতি তোমরা পেয়েছো, পাই আর স্কোয়ার ফর্মুলা দিয়ে এই বৃত্তের ক্ষেত্রফল ডিনোট করা হয় বা নির্ণয় করা হয়। তো পাই আর স্কোয়ার ফর্মুলা আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে আমাদের চাইছে কি, চাওয়া হচ্ছে রোধাঙ্ক, রোধাঙ্ক যেটা কিনা রো, এটা ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক। তাহলে ফর্মুলা হচ্ছে কি, আর ইকুয়াল টু রো এল বাই এ। এই এটাকে আমাদের ভাঙতে হবে। তো এটার ফর্মুলাটা কি বললাম, এটার ফর্মুলা বললাম পাই আর স্কোয়ার। তো এবার মান বসাও। দেখো আর এর মান কত আছে, আর এর মান আছে 7, রো আমরা জানি না, এল হচ্ছে 14, পাই মানে কত, পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 0.7 তার স্কোয়ার। তাহলে এগুলোকে সাইড চেঞ্জ করে রোটাকে যদি আমরা বাদিকে রাখি, তাহলে যেটা হবে, তাহলে বজ্রগ্রহণ হয়ে যাবে 7-এর সাথে 22/7 আর 0.7 স্কোয়ার, তাহলে আমি দুবার লিখছি 0.7 ইন্টু তোমার এদিকে চলে আসছে 1/14, কারণ 14টা রোয়ের সাথে গুণ ছিল, সেটা হলে 1/14 হয়ে যাচ্ছে। তাহলে দেখো পয়েন্ট উঠবে, এখানে পয়েন্ট উঠবে, তাহলে এখানে 10, এখানে 10, 7 7 কাটছে, 7 দিয়ে গেল, 7 দুগুণি 14, 2 দিয়ে গেলে 11 দুগুণি 22। তাহলে রো ইকুয়াল টু কী হচ্ছে, 11 ইন্টু 7 77, আর দুটো শূন্য মানে 2 ঘর আগে পয়েন্ট, 0.77 একক হবে ওহম মিটার। কারণ আমরা এসআইতে অঙ্ক করবো সবসময়, এই অঙ্কগুলো এসআইতে করা হয়, তো এইভাবে এই অঙ্কটা সলভ হবে। তো ভালো করে দেখো, যদি কিছু প্রবলেম থাকে তো এখান থেকে আমাকে বলবে। তাহলে এই কোয়েশ্চেনটা একটু অড অ্যান্সার হলো, কারণ এই কোয়েশ্চেনটার সংখ্যাগুলো মনের থেকে দেওয়া, এই জন্য একটু অড অ্যান্সার হলো, কিছু কিছু ক্ষেত্রে এগুলো মিলে যায় সংখ্যাগুলো। তো আরেকটা অঙ্ক এখান থেকে লেখো, নেক্সট আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা, এই অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে বুঝে করতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন লেখো। তো অঙ্কটা টুকে নেবে যে একটি পরিবাহী রোধ 2 ওহম, একটি পরিবাহী রোধ 2 ওহম দাড়ি দিয়ে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ উভয়ই অর্ধেক করা হলে, মানে দৈর্ঘ্য পরে অর্ধেক করে দেওয়া হয়েছে, প্রস্থচ্ছেদ, আচ্ছা প্রস্থচ্ছেদ না করে এটা প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ করো, ঠিক আছে না? তাহলে কি লিখলাম, পরিবাহীর রোধ 2 ওহম, পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ উভয়ই অর্ধেক করা হলে পরিবাহীর রোধ কত হবে। তাহলে ফর্মুলা আমরা ওইটা ইউজ করব, আর ইকুয়াল টু রো এল বাই পাই আর স্কোয়ার, এটা ইউজ করি অঙ্কটা করব। তো আগে ভিডিওটাকে পজ করে অঙ্কটা করে নাও ভালো করে, দেখো যে কত অ্যান্সার আসছে, তারপরে সলভটা দেখো। তো দেখো সলভ কীভাবে করবে।
এটা দুটো ক্ষেত্র আসবে। একটা প্রথম ক্ষেত্র যখন পরিবাহীর দৈর্ঘ্য আর প্রস্থচ্ছেদ অর্ধেক করা হয়নি তার আগে, আর অর্ধেক করার পরে আর একটা ক্ষেত্র আসবে। তাহলে প্রথম ক্ষেত্র দেখো, সেক্ষেত্রে রোধটাকে যেহেতু প্রথম একটা রোধ আসবে পরে একটা রোধ আসবে, এই জন্য এটাকে R1 ধরছি। R1টা হচ্ছে 2 ওহম। দৈর্ঘ্য এটা দেওয়া নেই, তাই এটাকে আমরা ধরছি L। প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ এটাকে আমরা ধরছি R। রোধাঙ্ক, এই রোধাঙ্ক কিন্তু আমরা ρ1 ধরবো না, কারণ দেখো অঙ্কটার মধ্যে উপাদান কোথাও চেঞ্জ করতে বলা হয়নি। মানে তারটা যদি লোহার হয় লোহারই আছে, আর যদি উপাদান একই থাকে তাহলে রোধাঙ্ক চেঞ্জ হয় না। তাই রোধাঙ্ক যা ছিল তাই আছে। তাহলে ইকুয়েশনটা যেটা হবে R1 ইকুয়াল টু রো L1 বাই পাই R1 তার স্কোয়ার। রোটাই শুধু রো থাকবে, বাকিগুলো সব 1 1 হবে। তাহলে দেখো এখান থেকে মানটা বসায়, R1 এর মান 2 আছে, তাহলে 2 ইকুয়াল টু রো L1 এর মান L ধরা হয়েছে L, আর R1 এর মান R ধরা হয়েছে R স্কোয়ার। তাহলে রো L বাই পাই R স্কোয়ার ইকুয়াল টু কত এলো 2। এটাকে ইকুয়েশন 1 ধরে নিলাম, এটা আমাদের কাজে লাগবে। এবার দ্বিতীয় ক্ষেত্র দেখো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা রোধ বা রেজিস্ট্যান্স এটাকে আমরা R2 ধরছি, যেটা আমাদের বের করতে হবে। এটাই বের করতে বলা হয়েছে। দৈর্ঘ্য যেটাকে আমরা L2 সেটাকে আমরা ধরছি L, ঠিক আছে। ব্যাসার্ধ R2কে আমরা ধরছি R। সরি, একটু ভুল হয়ে গেছে। দেখো দৈর্ঘ্যটা কিন্তু আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে, তাহলে আগে যদি দৈর্ঘ্যটা L থাকে পরে কিন্তু L/2 হবে। আর ব্যাসার্ধ আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে, তার মানে আগে যদি R থাকে এখানে R/2 হবে। আর রোধাঙ্ক যা ছিল তাই থাকবে, রোধাঙ্ক এটা রো ছিল রোই থাকবে। তাহলে ইকুয়েশনটা হবে এক্ষেত্রে R2 ইকুয়াল টু রো L2 বাই পাই R2 তার স্কোয়ার। এখানে আমি আর এ লিখিনি, কারণ এটাকে ভাঙতেই হবে, তাই একবারে ভেঙে লিখেছি পাই আর স্কোয়ার। যেহেতু এখানে ব্যাসার্ধটা R2 ধরা আছে না, R2 স্কোয়ার লিখেছি। তাহলে মানগুলো বসিয়ে দেওয়া যাক। রো L2 এর মান কি? L2 এর মান L/2। পাই R2 এর মান কি? R/2 তার হোল স্কোয়ার। তাহলে এটাকে উপর নিচ করে নিলে তাহলে রো L/2 ইন্টু, দেখো এই নিচের পার্টটা কিন্তু উল্টে চলে আসবে। তাহলে উপরে কি আসবে? উপরে আসবে 2 এর স্কোয়ার মানে 4, আর নিচে কি যাবে? পাই আর এর স্কোয়ার, ঠিক আছে না। 2 দিয়ে 4কে কাটলে 2 থাকবে, তাহলে R2 ইকুয়াল টু কী হবে? 2 ইন্টু রো L বাই পাই আর স্কোয়ার। আর রো L বাই পাই আর স্কোয়ার, এর ইকুয়েশন 1 থেকে আমরা পেয়েছি 2, তাহলে 2 এখানে বসিয়ে দেবো মানটা। 2 ইন্টু এটা ইন্টু 2, কেন কি না, যেহেতু আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি রো L বাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু 2। তো অ্যান্সার আসবে R2 ইকুয়াল টু 2 ইন্টু 2 অর্থাৎ 4 ওহম, ঠিক আছে না। তো এইভাবে অঙ্কগুলো সলভ করতে হবে। আমি দুটো অঙ্ক দেখালাম, এর ওপর আরও কিছু অঙ্ক সহায়িকা বইতে পাবে। তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে দেখে রাখবে, আগামী দিন পড়ার সাথে কিন্তু এই অঙ্কগুলো আমি করতে দেবো, তাহলে তোমাদের পড়া থাকবে। আচ্ছা, অঙ্কটা টুকে নিও ভালো করে। এখান থেকে মানে এই যে এখান থেকে শুরু করে পরের পেজে এই পর্যন্ত, ঠিক আছে না, এই পরিবাহী অন্তরকের ব্যবহারের ঠিক আগ পর্যন্ত পড়া থাকবে, আর সাথে অঙ্ক থাকবে। এর সাথে তোমরা ধাতুবিদ্যা মানে সম্ভবত 8.5 এর MCQ এবং শূন্যস্থান সেকশনটা রেডি করে রাখবে। MCQ এবং শূন্যস্থান পড়া থাকবে। তো এই পর্যন্ত পড়া থাকলে যদি কারো কিছু সমস্যা থাকে আমাকে ফোন করে নেবে।